শিক্ষা সহজের আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের ধ্বনি পরিবর্তনের নিয়ম নিয়ে। ধ্বনি পরিবর্তনের নিয়মকে চারটি ভাগে ভাগ করা হয়েছে: ধ্বনির লোপ, ধ্বনির আগমন, ধ্বনির রূপান্তর ও ধ্বনির স্থানান্তর। আজকে আমরা ধ্বনি লোপ নিয়েই মূলত বিস্তৃত আকারে জেনে নেব। নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রিভিশনের দিকে লক্ষ্য রেখেই কিন্তু আজকের এই ব্যাকরণের পর্ব আমরা নিয়ে এসেছি। তা ধ্বনি লোপের আবার তিনটি ভাগ রয়েছে: স্বরলোপ, ব্যঞ্জন লোপ এবং 3 নম্বরে রয়েছে সমদল লোপ বা সমাক্ষর লোপ। স্বরলোপের আবার রয়েছে তিনটি ভাগ: আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। তাহলে স্বরলোপ বলতে কি বোঝায় না, শব্দের মধ্যে উচ্চারণের সুবিধার জন্য আদিতে, মধ্যে বা অন্তে যদি একটি স্বরধ্বনি বা এক বা একের বেশি স্বরধ্বনি লুপ্ত হয় তখন তাকে বলা হয় স্বরলোপ বা স্বরধ্বনি লোপ। দেখো, দৃষ্টান্ত দেয়া হয়েছে উড়ুম্বুর থেকে ডুম্বুর বা উদ্ধার থেকে ধার। তাহলে এখানে কি লোপ পাচ্ছে? দেখো, দুটি উদাহরণের ক্ষেত্রেই শব্দের শুরুতে অবস্থিত হর্ষ স্বরধ্বনিটি ডুম্বুর শব্দেও নেই আর ধার শব্দেও নেই। তাহলে আদি স্বর লোপ ডেফিনেশন খুব একটা এসেন্সিয়াল নয়, তবে নাম শুনলেই তোমরা সহজে বলতে পারবে শব্দের আদিতে অবস্থিত অর্থাৎ শুরুতে অবস্থিত কোনো স্বরধ্বনি উচ্চারণের সুবিধার জন্য লুপ্ত হলে তাকে বলা হয় আদি স্বরলোপ। যেমন দৃষ্টান্ত স্বরূপ পেলাম আমরা উড়ুম্বুর থেকে ডুম্বুর বা উদ্ধার থেকে ধার। এরপরে দেখো, দৃষ্টান্ত দেয়া হয়েছে যেটা দ্বিতীয় ভাগ মধ্য স্বরলোপের। তাহলে মধ্য স্বরলোপ কাকে বলে? শব্দের মধ্যবর্তী স্বরধ্বনি লোপকে বলা হয় মধ্য স্বরলোপ। উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যবর্তী স্বরধ্বনির লোপকে বলা হয় মধ্য স্বরলোপ। দেখো, দৃষ্টান্তে দেয়া হচ্ছে বসতি থেকে বস্তি, জানালা থেকে জানলা। তাহলে এই মধ্য স্বরলোপের কিন্তু আরেকটি নাম রয়েছে। কি ভিত্তিতে? না, আমরা আগে উদাহরণগুলো দেখেই বুঝে নিই যে মধ্য স্বরলোপের ফলে পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনি কাছাকাছি হয়ে যায় বা সংযুক্ত ব্যঞ্জনে রূপান্তরিত হয়। তাই এই প্রক্রিয়াকে বা ধ্বনি পরিবর্তনের এই নিয়মকে বলা হয় সম্প্রকর্ষ। যেমন দৃষ্টান্তে দেখো, বসতি ছিল, সেটা হচ্ছে বস্তি ছিল দন্তেশ্বর। তাহলে এখানে কোন স্বরধ্বনি লোপ পেয়েছে? না, দন্তেশ্বর পরে যে ব স তি, তাহলে দন্তেশ্বর পরে যে অটা ছিল সেটা বস্তি শব্দে হারিয়ে গেছে, লুপ্ত হয়েছে। এবং সেই স্বরধ্বনিটি লুপ্ত হওয়ার ফলে দন্তেশ্বর ত বসতি শব্দে সংযুক্ত ব্যঞ্জন ছিল না, কিন্তু বস্তি শব্দে দেখো দন্তেশ্বর ত হয়ে সংযুক্ত ব্যঞ্জন হয়ে বসেছে এবং দন্তেশ্বর ত এর মাঝে কোনো আর স্বরধ্বনি উচ্চারিত এখানে হচ্ছে না। আবার জানালা শব্দটি দেখো, দন্তেন্নর পর যে ছিল সেটা জানলা শব্দে হারিয়ে গেছে। এখানে কিন্তু সংযুক্ত ব্যঞ্জন হয়নি, কিন্তু ব্যঞ্জন ধ্বনি দন্তেন্ন আর ল কাছাকাছি উচ্চারিত হচ্ছে। তাহলে মধ্য স্বরলোপের আরেক নাম হচ্ছে সম্প্রকর্ষ। আবারও একবার বলছি যে শব্দের উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যবর্তী স্বরধ্বনির লুপ্ত হওয়াকে বলে মধ্য স্বরলোপ। এবারে মধ্য স্বরলোপের ফলে দেখা যায় পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনি খুব কাছাকাছি হয়ে যায় বা সংযুক্ত ব্যঞ্জনে রূপান্তরিত হয়। তাই এই ধ্বনি পরিবর্তনের নিয়মকে বলা হয় সম্প্রকর্ষ। আর এই সম্প্রকর্ষ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কাছাকাছি হওয়া বা নিকটবর্তী হওয়া। তাই এখানে আমরা দেখব দুটি ব্যঞ্জন ধ্বনি একটা স্বরধ্বনি লুপ্ত হয়ে যাওয়ার ফলে যেহেতু কাছাকাছি হচ্ছে, তাই এই ধ্বনি পরিবর্তনের নিয়মটাকে নাম দেওয়া হচ্ছে সম্প্রকর্ষ। এরপরে দেখো, দৃষ্টান্ত দেওয়া হয়েছে অন্ত স্বরলোপ। অন্ত স্বরলোপ বলতে কি? শব্দের অন্তে অবস্থিত বা শেষে অবস্থিত স্বরধ্বনির লোপ পাওয়াকে বলে অন্ত স্বরলোপ। আবারও বলছি, উচ্চারণের সুবিধার জন্য শব্দের শেষে স্বরধ্বনি লুপ্ত হওয়াকে বলে অন্ত স্বরলোপ। দৃষ্টান্তে দেখো, রাশি শব্দটা হয়ে যাচ্ছে রাস, রাতি শব্দ হচ্ছে রাত। শেষের হর্ষই স্বরধ্বনিটা কিন্তু এখানে লুপ্ত হচ্ছে। তাই এগুলি হচ্ছে অন্ত স্বরলোপের দৃষ্টান্ত। তাহলে আমরা স্বরলোপ বা স্বরধ্বনি লোপের ক্ষেত্রে দেখলাম তিনটে ভাগ: আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। এবং মধ্য স্বরলোপের আরও একটি নাম রয়েছে সম্প্রকর্ষ। এরপরে আমরা আলোচনা করব ব্যঞ্জন লোপের কি কি ভাগ রয়েছে সেটি নিয়ে। ব্যঞ্জন লোপকে আমরা মূলত আবার তিনটি ভাগে ভাগ করছি। এখানে দেখা যাবে হলোপ, রলোপ আর অন্যান্য ব্যঞ্জন লোপ, এভাবে তিনটে ভাগ করা হয়েছে। হলোপ মানে কি? হ ব্যঞ্জন ধ্বনিটাই একটা শব্দের মধ্য থেকে লুপ্ত হচ্ছে এবং সেই শব্দটা বিশেষ্যও হতে পারে, সর্বনামও হতে পারে, ক্রিয়াও হতে পারে।
মানে বিশেষ্য পদ, সর্বনাম পদ বা ক্রিয়াপদ হতে পারে, এই রকম ধরনের শব্দর মধ্যবর্তী বা যেখানে হোক, শেষে হোক আদিতে হোক, হ ব্যঞ্জন ধ্বনিটার লোপ পাবে, এরকম কিছু দৃষ্টান্ত দেখো তুলে ধরা হয়েছে। তাহলে ব্যঞ্জন ধ্বনি লোপ বা ব্যঞ্জন লোপ কি? না, উচ্চারণের সুবিধার জন্য শব্দের যে কোনো স্থানে অবস্থিত ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হওয়াকেই বলবো ব্যঞ্জন লোপ বা ব্যঞ্জন ধ্বনি লোপ। এরপরে আমরা চলে যাচ্ছি তাহলে হ লোপের দৃষ্টান্তে। দেখো কিছু বিশেষ্য শব্দ দেওয়া হচ্ছে। ফলাহার, সেটা হচ্ছে ফলার। ফলাহার একটা বিশেষ্য শব্দ। এখানে দেখো হ মানে হয় আকারটাই পুরো ফলার শব্দে হারিয়ে গেছে। এরপর মহাশয়টা হয়েছে মশায়, মানে এখানেও হয় আকার লুপ্ত হয়েছে। এরপর আরও একটা দৃষ্টান্ত রয়েছে, সিপাহী হয়েছে সিপাই, তাহলে হটা পুরো লুপ্ত হয়েছে, হয়ের যে হস্যই ছিল দেখো সেটা হস্যই ধ্বনি হিসেবেই বসে গেছে। তাহলে এই তিনটে শব্দই হচ্ছে বিশেষ্য শব্দ, এর মধ্যে হ লোপ সংগঠিত হয়েছে। এরপর দেখো দৃষ্টান্ত দেওয়া হচ্ছে কিছু সর্বনাম শব্দের, এখানেও কিন্তু হ এই ব্যঞ্জন ধ্বনিটা লুপ্ত হচ্ছে। যেমন তাহারা থেকে তারা, যাহারা থেকে যারা, উহারা থেকে ওরা। তোমরা খুব ভালো করেই জানো যে এই যাহারা, তাহারা, উহারা এগুলো সব সাধুতে ব্যবহৃত হয়, এবং চলিত যখন করা হচ্ছে তারা, যারা, ওরা, তখনই দেখা যাচ্ছে যে হ যে ব্যঞ্জন ধ্বনিটা লুপ্ত হচ্ছে। এরপরে দেখো দৃষ্টান্ত রয়েছে কিছু ক্রিয়াবাচক শব্দ বা ক্রিয়াপদে। বহিবে হচ্ছে বইবে, বা দেখো গাহে সেটা হচ্ছে গায়, গাহিল গাইল, সব জায়গাতেই দেখো হ ব্যঞ্জন ধ্বনিটা পরিবর্তিত শব্দে লুপ্ত হচ্ছে, এবং সব শব্দগুলি হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। তাহলে এভাবে আমরা একটা শব্দের মধ্যে হ ব্যঞ্জন ধ্বনিকে লুপ্ত হতে দেখি। এরপরে দেখো র লোপের কি দৃষ্টান্ত রয়েছে। ঠিক একইভাবে যেমন উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে হ ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হয়, ঠিক একইভাবে দেখব র ব্যঞ্জন ধ্বনিটা শব্দের মধ্যবর্তী স্থান থেকে লোপ পায়। যেমন দৃষ্টান্ত দেওয়া হয়েছে কার্পাস থেকে কাপাস, শার্ট থেকে শার্ট, স্মার্ট থেকে স্মার্ট। তাহলে র দেখো রেপ আকারেই ছিল সমস্ত উদাহরণের ক্ষেত্রে, সেই রেপটাই এখানে লুপ্ত হচ্ছে, মানে র ব্যঞ্জন ধ্বনিটা লুপ্ত হচ্ছে। তাহলে উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যবর্তী স্থানে অবস্থিত র ব্যঞ্জনের লোপকে বলা হয় র লোপ, এবং দৃষ্টান্ত স্বরূপ আমরা এগুলি পেয়ে থাকি। আবার এই র লোপের ক্ষেত্রে একটা জিনিস রয়েছে, যে কিছু দৃষ্টান্ত দেয়া হয়েছে। দেখো যে র লোপ পেলে অনেক সময় পরবর্তী ব্যঞ্জন, মানে র যে স্থানে যুক্ত ছিল তার পরবর্তী ব্যঞ্জনটা দ্বিত হয় বা দুবার ব্যবহৃত হয়। যেমন মারলো, এখানে কিন্তু রেপ আকারে নয়, রই ব্যবহৃত হয়েছে। মারলো, মারলো, ও আমাকে মারলো, মারলো না বলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মারলোই বলি। তাহলে রটা উঠে যাচ্ছে, রয়ের পরবর্তী ব্যঞ্জন হচ্ছে ল, এবং লটা দেখো এখানে দ্বিত প্রয়োগ হচ্ছে। ঠিক একইভাবে সর্দার হয়ে যাচ্ছে সর্দার, রটা উঠে যাচ্ছে এবং তারপরে যে দ ছিল দটা মানে সংযুক্ত হয়ে দুবার ব্যবহৃত হচ্ছে, লটাও এখানে সংযুক্ত ব্যঞ্জন হিসেবেই ব্যবহৃত হচ্ছে। তাহলে এটা হচ্ছে র লোপের একটা বিশেষ দিক। হয়তো দৃষ্টান্ত চাইতে পারে র লোপের ক্ষেত্রে যে ব্যঞ্জন দ্বিত হয় তার কিছু দৃষ্টান্ত দাও, তার একটি দৃষ্টান্ত দাও। তাই এটা একটা বিশেষ দৃষ্টান্ত, তাই তোমরা এটাকেও আলাদা করে তৈরি করে রাখবে। এরপরে দেখো রয়েছে অন্যান্য ব্যঞ্জন লোপ। অন্যান্য ব্যঞ্জন লোপ পড়তে শব্দের আদি মধ্য অন্ত যেখান থেকেই হোক ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হতে পারে। যেমন দেখো দৃষ্টান্ত স্বরূপ রয়েছে স্থান থেকে থান, এখানে একদম শুরুতেই দন্তেশ্ব ব্যঞ্জন ধ্বনিটা লোপ পেল। তারপরে মজদুর থেকে মজুর, তাহলে এখানে দয় হর্ষটা দটা লুপ্ত হয়েছে, দয় হর্ষৌ নয় দটাই পুরো লুপ্ত হয়েছে এবং হর্ষটা বর্গের জোর তলায় গিয়ে বসেছে। বা ফাল্গুন থেকে ফাগুন, মধ্যবর্তী ল ব্যঞ্জন ধ্বনি লোপ পাচ্ছে। এভাবে আমরা শব্দের আদি মধ্য অন্ত যেখানে খুশি দেখে থাকি যে কোনো একটি ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হয়ে থাকে। যে কোনো ব্যঞ্জন ধ্বনি এখানে লুপ্ত হতে পারে, এখানে হ আর র কিন্তু নয়, হ আর র ছাড়া অন্যান্য ব্যঞ্জন ধ্বনি আমরা পাবো। এটা গেল অন্যান্য ব্যঞ্জন ধ্বনির লোপের দৃষ্টান্ত। এরপর আজকের এই ধ্বনি লোপের যে তৃতীয় নম্বর ভাগ, সমাক্ষর লোপ বা সমদল লোপ, সেটা কি না শব্দের মধ্যে আমরা দেখব অনেক সময় দুটি পাশাপাশি সমদল বা সম অক্ষর বিরাজ করে, তার মধ্যে একটি উচ্চারণের সুবিধার জন্য লুপ্ত হয়। ধ্বনি পরিবর্তনের এই নিয়মকে বলা হচ্ছে সমদল লোপ বা সমাক্ষর লোপ। যেমন কি দৃষ্টান্ত স্বরূপ দেওয়া হয়েছে, দেখো বড় দিদি, তাহলে দি আর দি সম অক্ষর পাশাপাশি ছিল, বড়দি, একটা
দি এখানে লুপ্ত হয়েছে, অর্থাৎ সম অক্ষর এখানে লুপ্ত হয়েছে। একইভাবে ন দিদি নদী, ছোট কাকা হয়ে গেছে ছোটকা, একটা কা সমদল এখানে লুপ্ত হচ্ছে। তাহলে এই গেল ধ্বনি লোপের তিনটে ভাগের আলোচনা, স্বরলোপ, ব্যঞ্জন লোপ এবং সমাক্ষর লোপ বা সমদল লোপ। তোমরা এগুলিকে দৃষ্টান্ত সহযোগে বা ডেফিনেশন বা কিছু দৃষ্টান্ত দিয়েও আমাদের জানতে চাইতে পারে ধ্বনি পরিবর্তনের কি নিয়ম হয়েছে, বা ডেফিনেশনও চাইতে পারে উদাহরণ দাও। তা সেই রকমভাবেই কিন্তু তোমাদের পুরো অংশটা বুঝে নিয়ে তৈরি করতে হবে।